ঘটনাটা আমার মামার কাছ থেকে শোনা। মামা তখন ঢাকার গাউসিয়া মার্কেটে পণ্য সরবরাহের কাজে ট্রাক চালাতেন। সময়টা 2001 সালের শেষের দিক। সেই সময় মাঝে মধ্যে রাতের বেলা পণ্য পৌঁছে দিতে হতো আশেপাশের জেলা শহরগুলোতে। একদিন গভীর রাতে মালামাল পৌঁছে দিয়ে ফেরার পথে মামার এক পুরনো পরিচিত এক ভদ্রলোক তাকে অনুরোধ করে, ভাই একটু হেল্প করবেন, আমার এক আত্মীয় মারা গেছেন, লাশটাকে গজারিয়ার নটঘর গ্রামে পৌঁছে দিতে হবে আপনাকে, অ্যাম্বুলেন্স পাচ্ছি না, আপাতত ট্রাকেই যেতে হবে। মামা প্রথমে রাজি হননি, লাশের ভাড়া নেহাত কম টাকা না। সেটা শুনে একটু লোভ হলো। মামা সাহস করে বললেন, ঠিক আছে ভাই। ওই ভদ্রলোক এবং তার দুইজন আত্মীয় মিলে একটা কাঠের কফিন এনে মামা ট্রাকের পেছনে উঠিয়ে দিল। পেছনটা মোটা ত্রিপল দিয়ে ঘিরে দিল যাতে রাস্তা থেকে দেখা না যায়। মামা আর তার এক বন্ধু হেল্পার রওনা দিল। গভীর রাতে গন্তব্য গাজারিয়া, নটঘর মোড়। প্রথমে সব ঠিকঠাক ছিল। রাত 12:30 বাজে। ট্রাক চলছে নির্জন গ্রামীণ রাস্তায়। চারিদিকে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে কুকুরের ডাক, ঝিঝি পোকার শব্দ। হঠাৎই হেল্পার মামাকে বলে, ভাই পেছনে যেন কিছু নড়ছে। মামা বলল, তুই চুপচাপ বস, বেশি পাত্তা দিলে বিপদ বাড়ে। হেল্পার চুপ করে গেল। কিছু দূর এগিয়ে মামা দেখতে পেলেন রিয়ার ভিউ মিররে ট্রাকের পেছনে ত্রিপলের নিচ থেকে কেউ যেন আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছে। মামা নিজেকে বিশ্বাস করাতে চাইলেন, না চোখের ভুল হয়তো। কিন্তু 2 মিনিট পরে আবার তাকিয়ে দেখলেন স্পষ্ট করে একটা মানুষের ছায়া। ছায়াটা ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে ট্রাকের ক্যাবিনের দিকে। মামা ভয়ে ঠান্ডা ঘাম ঝরাতে লাগলেন। সাহস করে হেল্পারকে কিছু বললেন না। তিনি গাড়ির গতি বাড়িয়ে দিলেন। কিন্তু কিছুক্ষণ পর ক্যাবিনের জানালার পাশে ঠক ঠক শব্দ। জানালার কাছের ওপারে একজন শীর্ণ সাদা কাপড় পরা মানুষ দাঁড়িয়ে। চোখে মুখে কোনো চেহারা নেই, শুধু সাদা সাদা ঝাপসা দেখা যাচ্ছে। হেল্পার তখন গলা শুকিয়ে বলে উঠল, ভাই দরজা খোলার চেষ্টা করছে ও। মামা কোনো কথা না বলে গাড়ি ফুল স্পিডে চালাতে শুরু করলেন। রাস্তাটা এত নির্জন, মাঝে মাঝে মনে হচ্ছিল পিছন থেকে কেউ হেঁটে আসছে তাদের পেছনে। ঠিক নটঘর মোড়ে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রাকের সামনের রাস্তায় মাঝে দাঁড়িয়েছিল সেই ছায়াটাই। হাত উঁচিয়ে দাঁড়ানো, ইশারা করছে যেন গাড়ি থামাতে। মামা বললেন, থামাবো না, কিছু দেখলেও থামাবো না। তিনিও থামালেন না, গাড়ির গতি বাড়িয়ে সামনে চলে গেলেন। কিন্তু হঠাৎ মনে হলো ট্রাকের পেছনে একটা ধাক্কা লাগলো। মামা আর হেল্পার পিছনে তাকিয়ে দেখেন পেছনে ত্রিপল ছিঁড়ে পড়ে গেছে, কফিনও নেই। ভয়ে তারা স্তব্ধ হয়ে যান। কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। বাধ্য হয়ে নটঘরের এক মসজিদের সামনে গাড়ি থামালেন। গিয়ে মসজিদের ইমামকে ডেকে ঘটনার সব খুলে বললেন। ইমাম সাহেব গাড়ির চারদিকে কিছু দোয়া দরুদ পড়ে ফু দিলেন। তারপর বললেন, তোমরা এখনই গ্রামের দিকে লাশটাকে খুঁজে বের করো, আর না পেলে এখানেই ফজরের আজান পর্যন্ত অপেক্ষা করো। মামা আর হেল্পার সিদ্ধান্ত নিলেন ফজরের আজান অবধি অপেক্ষা করবেন। আজান পড়তেই হালকা আলো ফুটে উঠল। গিয়ে দেখতে পেলেন একটু দূরে একটা ঝোপের পাশে কাঠের কফিন পড়ে আছে, কিন্তু ভিতরে কিছু নেই। ভয়ে তারা পাগলের মতো ছুটে এসে ইমাম সাহেবকে সব জানালেন। ইমাম সাহেব আজানের অপেক্ষা করতে বললেন। আজান পড়তেই কয়েকজন স্থানীয় মুসল্লি এসে তাদের সাথে মিলে আশপাশ খুঁজতে বের হলো। অনেক খোঁজাখুঁজির পর একেবারে রাস্তার পাশে একটা পুরনো কবরস্থানের কাছে লাশটাকে পড়ে থাকতে দেখা গেল। সাদা কাপড়ে মোড়ানো, চোখ বন্ধ, নিঃশব্দ। কিন্তু কেমন একটা ঠান্ডা অনুভূতি হচ্ছিল চারপাশে। গ্রামের লোকেরা বলল, ভাই তাড়াতাড়ি দাফন দিতে হবে, রাস্তায় টানাটানি করলে বিপদ হবে। সেই মসজিদের ইমাম ও স্থানীয় মুসল্লিদের সহায়তায় রাতেই লাশটাকে দাফনের ব্যবস্থা করা হলো। ট্রাকের পেছনে ফেলে আসা কফিন আর ত্রিপল সেখানেই ফেলে রাখতে হলো। মামা কোনো ভাড়া নিলেন না, চুপচাপ গ্রামবাসীদের সালাম দিয়ে ঢাকার দিকে ফিরে এলেন। এরপর থেকে মামা সিদ্ধান্ত নিলেন আর কখনো লাশের ভাড়া নেবেন না। কিন্তু তবুও মাসখানেক ধরে যখনই রাতে গাড়ি চালাতেন সেই ছায়াটা দেখা দিত। একবার ট্রাকের সামনে, একবার পাশে। শেষ পর্যন্ত এক হুজুরের পরামর্শে 3 দিন ধারাবাহিকভাবে দোয়া দরুদ পড়ে তিনি সেই ছায়া থেকে মুক্তি পান। লিসেনার্স, এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। আমি সালাউদ্দিন, 35 বছর বয়সী একজন অ্যাম্বুলেন্স চালক। প্রায় 10 বছর ধরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালিয়ে আসছি।
দিন রাতের কোনো সময় আমার জন্য এক নয়। প্রায়শই রাতের অন্ধকারে আমাদের কাজ চলে। কখনো কখনো রাতের জগৎ আমার কাছে আরো রহস্যময় হয়ে ওঠে। আজকের ঘটনাটা সে রাতে ঘটা। এমন কিছু ঘটেছিল যা আমি জীবনভর ভুলতে পারবো না। ঘটনাটি শুরু হয়েছিল এক মঙ্গলবার রাত 2টার দিকে। তখন পুরো শহর শান্ত ছিল। বাতাসের গর্জন, রাতের শোরগোল, সড়ক থেকে কোনো শব্দ ছিল না। আমি তখন অ্যাম্বুলেন্সে একাই ছিলাম। রাকিব আমার সহকারী রাতের শিফটে ছিল না, তাই আমি একাই বেরিয়ে পড়লাম। এক মাঝারি বয়সী মহিলার ফোন এসেছিল যে খুব তাড়াতাড়ি তার বাবাকে হাসপাতালে নিতে চাইছিল। তিনি বলেছিলেন তার বাবা গুরুতর অসুস্থ। ওই মহিলার ফোনের ভাষ্য এতটাই উদ্বিগ্ন ছিল যে আমি এক মুহূর্তের জন্য সময় নষ্ট করিনি। আমি গন্তব্যের দিকে রওনা দিলাম। পথে খুব একটা কোনো গাড়ি ছিল না। শহরের অলিগলির রাস্তা একেবারে খালি ছিল। ওই মহিলার বাসা শহরের পশ্চিমাংশে লালবাগ এলাকার এক পেঁচানো রাস্তায়। যেহেতু আমি অনেকদিন ধরে এই এলাকায় ডিউটি করেছি, তাই ভালোভাবে জানতাম রাস্তাটা। রাত 3টা বাজতে না বাজতেই আমি ওই বাসার সামনে এসে দাঁড়ালাম। মহিলার মুখ দেখে মনে হচ্ছিল খুবই অসহায়। আমি সাথে সাথে গাড়ি থেকে নেমে তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলাম। মহিলা আমাকে বললেন, ভাই তাড়াতাড়ি আসুন, বাবার অবস্থা খুবই খারাপ, এখনই নিয়ে যেতে হবে। দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে তুলে আমি রওনা দিলাম। আমরা যখন হাসপাতালের দিকে যাচ্ছিলাম তখন মহিলার কণ্ঠে একটা অদ্ভুত গভীরতা ছিল। সেও সম্ভবত কিছুটা ভয় পেয়ে গিয়েছিল। রাস্তার ধারে গাড়ি চালানোর সময় আমি হঠাৎ শুনতে পেলাম একজন শিশুর কান্নার শব্দ। প্রথমে মনে হলো হয়তো এটা রাস্তার পাশে কোনো পরিবার হবে, কিন্তু শব্দটা যেন আরো কাছে চলে আসছিল এবং আমার গাড়ির ভেতরে প্রবাহিত হচ্ছিল। আমি রিয়ার ভিউ মিররে তাকিয়ে দেখলাম কোনো গাড়ি ছিল না, তবে কান্নার শব্দে আমি কিছুটা বিস্মিত হলাম। কিছু না বলেই আমি গতি বাড়িয়ে দিলাম, কিন্তু শব্দটা যেন পিছু পিছু আসছিল। মুহূর্তের জন্য আমি ভেবেছিলাম হয়তো কিছু ভুল শুনছি। রাস্তাটা তখন বেশ পিচ্ছিল, আধার গাঢ় রাতের পরিবেশ, কেবল এক ফালি আলোকিত রাস্তা ছাড়া আর কিচ্ছুই দেখা যাচ্ছিল না। একসময় এক রহস্যময় অনুভূতি এসে আমাকে তাড়া করছিল। হঠাৎ মহিলার কণ্ঠে আবার এক বিস্ময়কর কিছু শুনলাম, ভাই থামান কোথাও, আমি কিছু একটা দেখতে পাচ্ছি। আমি অবাক হয়ে তাকে দেখলাম। কি দেখছেন? তিনি উত্তরে বললেন, এটা ঠিকঠাক মনে হচ্ছে না, যেন আমাদের সাথে কেউ আসছে। আমি আবার গাড়ি চালাতে চালাতে পেছন দিকে তাকালাম। তখনই যেন আমার চোখের সামনে অন্ধকারের মধ্য থেকে এক কালো ছায়া হেঁটে চলে আসছিল। প্রথমে মনে হলো এটা হয়তো কোনো পথিক হবে, কিন্তু একটু একটু করে সেটা স্পষ্ট হলো এবং আমি দেখলাম এটি কোনো মানুষ নয়। এটি ছিল এক সাদা কাপড়ে ঢাকা অদ্ভুত এক ছায়া, যার মুখ ছিল অন্ধকার। আমি ভয় পেয়ে গেলাম এবং গতি আরো বাড়ালাম, তবে সে ছায়া আমাদের পেছনে ফলো করছিল। একসময় পথের এক মোড়ে ঘুরতে গিয়ে আমি চিৎকার করে বললাম, এটা কি ছিল? মহিলা তখন খুব ভয়াবহ অবস্থা। মহিলা খুব ভয় পেয়ে গিয়েছিল। ভাই আমাদের পেছনে কিছু আসছে, দেখছেন? হঠাৎ সেই ছায়া গাড়ির সাথেই চলে এলো। আমি তখন গতি বাড়িয়ে দিলাম যতটুকু সম্ভব, কিন্তু পুরো রাস্তাটি যেন ভুতুড়ে হয়ে গেল। আমি ঠিক বুঝতে পারছিলাম না কিভাবে সেই ছায়া এত দ্রুত আমাদের পেছনে চলে আসছে। গাড়ির জানালার পাশেই ধীরে ধীরে সেই ছায়াটি এসে দাঁড়ালো, কিন্তু আমি কিছুই দেখতে পারলাম না, শুধু কালো অন্ধকার দেখতে পাচ্ছিলাম। অবশেষে হাসপাতালের সীমানায় পৌঁছানোর আগে সেই ছায়াটি মিলিয়ে গেল। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু তখন আমি মহিলাকে বললাম, আপনি নিশ্চিন্তে যান, আপনার বাবা হাসপাতালে পৌঁছেছে। ওই মহিলার চোখে এক অদ্ভুত স্নিগ্ধতা ছিল যা আগে কখনো দেখিনি। এরপর আমি আবার গাড়ি চালিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসলাম। এরপর থেকে কিছুদিন পর্যন্ত আমি সেই ছায়াটির মুখ দেখেছিলাম। কখনো গাড়ির সামনে, কখনো পাশ দিয়ে চলে যেতে দেখেছি, তবে সে কখনো সেই ছায়াটার সামনে আসেনি। আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল এটি। কোনো এক অদৃশ্য শক্তি আমাকে অনুসরণ করে চলে আসছিল, তবে সেই দিন থেকে আমি আর কখনো রাতে একা বের হয়নি। এই ছিল ঘটনা। লিসেনার্স, এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। আর এই ঘটনাটা আমার মামার মুখে শোনা। মামা তখন শরীয়তপুরের নদিয়া এলাকায় থাকতেন। পুরো পরিবারই নদীর মাছ ধরেই চলতো। মাছ ধরার মৌসুম
মৌসুম ছিল তখন, ভাদ্র মাস। পদ্মার পানি ফুলে ফেপে টইটম্বুর। বাড়ির সবাই মিলে রাতে নৌকা নিয়ে চরে মাছ ধরতে বের হতো। সেই রাতে মামা আর তার দুই বন্ধু ঠিক করলো, আজ একটু ভাটির দিকে পুরনো নীলচর এলাকায় জাল ফেলবো। শুনেছি ওদিকটায় বড় মাছ উঠছে। লোকজন ওখানে যেতে চায় না, কারণ নীলচর এক সময় নদীতে বিলীন হয়ে গিয়েছিল। অনেকের ধারণা রাতে সেখানে ভূত পেতনি দেখা যায়, কিন্তু মামারা পাত্তা দিল না। বলল ভূত কোথাকার, মাছের দরকার। রাত প্রায় 1টা। চাঁদের আলো নদীর পানিতে পড়ে চিকচিক করছে। চারপাশ নীরব, শুধু মাঝে মধ্যে পানির ফোঁটা আর মাঝিদের বৈঠার শব্দ। তারা নৌকা ভাসিয়ে দিল। পুরনো চরের দিকে জাল ফেলা হলো। 1 ঘন্টার মাথায় বেশ ভালো মাছ উঠলো, বড় বড় রুই, কাতলা। হঠাৎই এক সময় মামার বন্ধু রুবেল বলল, দোস্ত ও দেখ, ওই চরে একটা মানুষ দাঁড়িয়ে আছে। মামা তাকিয়ে দেখলেন, সত্যি তো, সাদা কাপড় পরা এক মহিলা দাঁড়িয়ে অনেক দূরে। চর তো এখন ডুবে যায়নি, কিন্তু রাতের বেলাকার সেখানে থাকার কথা না। মামারা ভেবেছিল হয়তো কোনো গ্রামবাসী। জাল টানতে টানতেই দেখলো সেই সাদা কাপড় পরা মানুষটা একটু একটু করে কাছে আসছে। চোখ যেন আধারের মধ্যেও জ্বলজ্বল করছে। ভয় লাগলেও মামারা নিজেদের সাহসী ভাবলো ভূত ফুত কিচ্ছু হয় না। রাতের অন্ধকারে চোখের ভুল। তার আবার জাল ফেললো, কিন্তু তারপর যা ঘটলো সেটা আজও মামার গলা কাঁপিয়ে দেয়। নৌকার পেছন থেকে হঠাৎ শব্দ হলো, ঝপ করে, যেন কেউ পানিতে উঠে আসছে। মামা পেছনে তাকিয়ে দেখলো, পানির মধ্য থেকে সেই সাদা কাপড় পরা মহিলা উঠে এসেছে। পানি থেকে উঠে সে হাঁটছে, অথচ তার পা নেই, শুধু ভেসে ভেসে এগিয়ে আসছে নৌকার দিকে। রুবেল তখন ভয় পেয়ে জাল ফেলে পালাতে চাইলো, কিন্তু নৌকা যেন কোনো অদৃশ্য জিনিসে আটকে গেছে, নড়ে না। মাঝে মাঝে মনে হচ্ছিল নৌকাটা কেউ নিচ থেকে টেনে ধরেছে। মামা তখন কাপা গলায় দোয়া পড়তে শুরু করলো, আর সাথে এও বলল, আয়াতুল কুরসি পড়। বলে সবাই একসাথে পড়তে লাগলো আয়াতুল কুরসি। কিছুক্ষণ পর নৌকা হঠাৎ ঝাঁকুনি দিয়ে ছাড়িয়ে গেল। বাইরে তাকিয়ে দেখে সেই সাদা কাপড় পরা মহিলা দাঁড়িয়ে আছে নৌকার পেছনে, অথচ নৌকার সাথে সাথে সে এগিয়ে আসছে। মামারা নৌকা উল্টো দিক ঘুরিয়ে প্রাণপণে পাড়ের দিকে ছুটলো। পাড়ে পৌঁছে অজ্ঞান হয়ে পড়েছিল সবাই। পরের দিন গ্রামের কিছু লোক সেখান দিয়ে যাওয়ার সময় তাদেরকে চরের মধ্যে পড়ে থাকতে দেখতে পায়। পরে তারা গ্রামে পৌঁছে দেয় তাদের সবাইকে। তারপরে গ্রামের এক হুজুরকে ডাকা হয়। সেই হুজুর বলে সেই জায়গাটাতে না যাওয়াই ভালো, সেই জায়গায় কিছু অশুভ শক্তি বসবাস করে। অতঃপর হুজুর তাদেরকে দোয়া দরুদ পড়ে ফু দিয়ে দেয় এবং কিছু পানি পড়া দেয় তাদেরকে খাওয়ার জন্য। মামার আর জীবনে কোনোদিন নীলচরের ধারে কাছেও যায়নি। মাছের লোভে যে ভুল করেছিল তার জন্য অনেক দিন রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল তাদের। এই ছিল ঘটনা। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আর এই ঘটনাটি লিখেছেন নজরুল। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমার নাম নজরুল। বয়স তখন ছিল প্রায় 27 বছর। আমাদের গ্রাম সুনামগঞ্জের হাওর পাড়ের এক কোণার মধ্যে, যেখানে বর্ষায় পানি রাজত্ব করে আর শুষ্ক মৌসুমে ধান। আমি আর আমার পুরনো বন্ধু শাওন দুজনেই পেশায় জেলে। আমাদের রক্তে ছিল মাছ ধরা। জীবনে কোনোদিন বিল, নদী বা খালের ভয় করিনি। বর্ষার রাতে একা মাঝ নদীতে নৌকা বেয়ে মাছ ধরেছি, কোনো ভয় ভীতি ছুঁতে পারেনি কখনো। কিন্তু চিলার বিল, এই নামটা শুনলে অজান্তেই বুকের ভেতর কেমন যেন মোচড় দিত। চিলার বিলের নাম ছোটবেলা থেকেই শুনতাম। লোকেরা বলতো চিলার বিলে মাছ রাতে গেলে কুকুরের মতো শব্দ শোনা যায়। পানির নিচে হাত ধরে টান দেয় কেউ। অনেক জেলে ফিরে আসেনি, শুধু কথায় বিশ্বাস করেনি কখনো। ভাবতাম ভয় দেখানোর গল্প হয়তো, আর কিচ্ছু না। কিন্তু সেই বছরের বর্ষা ছিল ভয়ঙ্কর। 5 দিন টানা মাছ পাইনি। বাজারে দেনা হয়ে গেছে। বাসায় চালও ছিল ফুরিয়ে আসছিল। আর তখনই শাওন এসে বলল, নজরুল ভাই, চিলার বিলে নামবো। যে ভয় পায় সে জেলে না। আমি অনেকক্ষণ চুপ করে বসে রইলাম, চুপ করে থাকলাম। তারপর মনে মনে ভেবেছি, ভয় করে লাফ
লাভ কি, মাছ না ধরলে তো ক্ষুধাতেই মরব। অবশেষে এক রাতের জন্য চিলার বিলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তখন জানতাম না এই সিদ্ধান্ত আমার জীবনের সবচেয়ে ভয়াবহ ভুল হতে যাচ্ছে। রাত তখন প্রায় 10:30। আমাদের ছোট ট্রলারটা সাজালাম পুরনো এক হাফ ডিজেল ইঞ্জিন, আধফাটা জাল আর হাতে একটা মশালা টর্চ। গ্রাম পেরিয়ে বিলের দিকে যেতে যেতে টের পেলাম বাতাস যেন থেমে গেছে। সাধারণত বিলের পথে ব্যাঙের শব্দ, ঝিঝি পোকার আওয়াজ থাকে, কিন্তু আজ সব চুপচাপ। শুধু মাঝে মাঝে পানির উপর অদ্ভুত ধোঁয়া উঠছিল। চিলার বিলের ঘাটে পৌঁছে দেখি কেউ নেই, এমনকি কাছের গ্রামগুলোর আলো পর্যন্ত ম্লান হয়ে গেছে যেন। আমরা নৌকা ঠেলে বিলে নামালাম। পানির গন্ধটা অদ্ভুত, তাজা কাদার মতো নয়, বরং পচা কিছুর গন্ধ। কোনো পচা প্রাণীর মিশ্রণ যেন পানির সাথে মিশে গেছে। শাওন হাসতে হাসতে বলল, ভাই ভুটটুত কিচ্ছু নাই, মাছের গন্ধ এতটুকু। আমি জোর করে হাসলাম, কিন্তু মনে মনে বুঝে গেছিলাম আজকের রাত সাধারণ রাত নয়। রাত বাড়তে লাগলো, মশান লিভে গেল বাতাসের অদ্ভুত ধাক্কায়। টর্চের আলোয় দেখি চারপাশ শুধু কুয়াশা আর পানির ফেনা। শাওন বলল, এই জায়গায় জাল ফেলি। আমি চুপচাপ জাল ছুঁড়ে দিলাম। জাল পড়ার সাথে সাথে পানির উপর ফুসে উঠল বড় বড় বুদবুদ, যেন নিচে কিছু নড়ছে, বিশাল কোনো কিছু। হঠাৎ দেখি কিছু একটা দূরে ভাসছে, সাদা লম্বা কাপড় জড়ানো কিছু, মনে হলো মানুষের মতো অবয়ব। টর্চের আলো ফেললাম, কিচ্ছু নেই, কেবল পানির ঢেউ। শাওন চিৎকার করে হাসলো। ভাই ভূত দেখছিস নাকি? আমি কিছু বললাম না, তবে আমার গলা শুকিয়ে আসছিল, শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। তখনও বুঝিনি এই ছিল শুধু শুরু। আমরা যখন দ্বিতীয়বার জাল ফেলি, শাওনের মুখে তখনও হাসি, কিন্তু আমার ভেতরে একটা অজানা আতঙ্ক জমে বসেছে। কেমন যেন মন বলছে এখানে কিছু আছে, খুব ভুল করছি আমরা। জালটা ফেলেছিলাম একটা গাছের গোড়ায়। চিলার বিলে পানির নিচে ডুবে থাকা পুরনো গাছগুলোর কথা সবাই জানে, লোকের মুখে মুখে শোনা যায়। নাকি সেই গাছগুলোতে কিছু বাধা পড়ে আছে। 10 মিনিট পর শাওন টান দিল জালে, কিন্তু জাল উঠছে না, একটু না, অনেক জোরেও না। আমি সাহায্য করলাম। দুইজনে মিলে যত টানছি, নিচ থেকে যেন কেউ ধরে রেখেছে। না, শুধু শক্ত কিছু নয়, টানটা ছিল জীবন্ত কিছুর মতো। অদ্ভুত ভারী লাগছিল জালটা। আমি বললাম, শাওন মনে হয় জালে গাছপালা লেগেছে। আমরা দুজন মিলে জালটা যখন প্রায় উপরে তুললাম, আমার শরীর হিম হয়ে গেল। জালের ভেতরে একজোড়া সাদা পা আটকে আছে, মানুষের পা, কিন্তু কোনো কাটা রক্ত নেই, কোনো শরীর নেই, শুধু হাঁটুর নিচ থেকে দুটো সাদা সজীব পা, যেন কেউ সদ্য পানির নিচ থেকে কেটে এনে ঝুলিয়ে রেখেছে। শাওন প্রথমে হা করে তাকিয়ে রইল, তারপর সে চিৎকার দিয়ে পেছনে লাফ দিল। এইটা কি ভাই, এটা কি? আমি তাড়াতাড়ি টর্চটা ফেললাম পায়ের ওপর। এগুলো কাদা আর শ্যাওলা লেগেছিল, কিন্তু রং ছিল তাজা মানুষের মতো, যেন মৃত নয়, জ্যান্ত কিছু। জাল সহ পা দুটো আবার পানির নিচে পড়ে গেল। আমরা আর তুলতে পারলাম না। পানিতে তখনও ছোট ছোট বুদবুদ উঠছে, যেন কিছু ডুবে যাচ্ছে ধীরে ধীরে। আমরা দুজন চুপ করে রইলাম কিছুক্ষণ। চারপাশ নীরব, শুধু আমাদের নিঃশ্বাস আর ডিঙির ডেক কাঠে মুড়মুড়ের শব্দ। আমি আস্তে আস্তে বললাম, চল ভাই, ফিরে যাই, আজ আর মাছ মারা হবে না। শাওন কিছু বলল না, সে শুধু মাথা নেড়ে পেছনে তাকালো। কিন্তু তখনই আমি যখন ইঞ্জিন চালু করতে গেলাম, তখনই হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা হাত আমার ঘাড়ে স্পর্শ করলো, একদম বরফের মতো ঠান্ডা। এমন স্পর্শ আমি কোনোদিন অনুভব করিনি। আমি ভয় পেয়ে পেছনে তাকালাম, কিন্তু কেউ নেই। শাওন তখন ডিঙির সামনের দিকটায়, সে দূরে দাঁড়িয়েছিল। তখন সে বলল, তুমি কার সাথে কথা বলছো ভাই? আমি তো পেছনে আসিনি। আমার শরীর কাঁপতে শুরু করলো। আমি কোনো কথা না বলে ইঞ্জিন টানলাম, কিন্তু ইঞ্জিন স্টার্ট নিল না। বারবার চেষ্টা করলাম, ইঞ্জিন যেন জবাব দিচ্ছে না। চারদিকে ঘন কুয়াশা, বাতাস ভারী হয়ে উঠেছে, যেন অক্সিজেনও জমে আছে। পানির ওপরে এখনো ফেনা ভাসছে, মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে আমাদের ঘিরে ফেলছে। শাওন বলল, দেখো পানির ওপরে আবার সেই সাদা জিনিসটা ভাসছে। আমি সামনে তাকিয়ে দেখি আবার সেই সাদা কাপড় মোড়ানো অবয়ব। এবার ওটা একটু বেশি কাছে এবং ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। আমি আর শাওন পাগলের মতো ইঞ্জিন চালাতে লাগলাম, 1 বার 2 বার 10 বার। হঠাৎ করে ইঞ্জিনটা গর্জে উঠল। আমরা ভয়ে আতঙ্কে নৌকা ঘুরিয়ে যত দ্রুত সম্ভব ফিরতে শুরু করলাম। কিন্তু যখন আমরা ঘাটের দিক ধরলাম, তখন হঠাৎ করে ডিঙির
নিচ থেকে একটা জোরে ধাক্কা লাগলো। ডিঙি একপাশে কাত হয়ে গেল। আমি প্রায় পানিতে পড়ে যাচ্ছিলাম। শাওন আমাকে ধরে ফেললো। সাথে সাথে নিচ থেকে যেন কেউ চিৎকার করে উঠলো, কিন্তু ওটা ছিল না কোনো মানুষের চিৎকার, ওটা ছিল পানির নিচ থেকে আসা একটা অশরীরীর গলা। কণ্ঠে ছিল ক্ষুধা আর ক্রোধ। শাওন বলল, ওরা আমাদের ছাড়বে না ভাই, বলেছিল না এরা মাছ না মানুষ ধরে। আমি কিছু বলার আগেই আবার একটা ধাক্কা। এবার ডিঙি প্রায় উল্টে যাচ্ছিল। আমরা দ্রুত বালতির মতো করে পানি ফেলতে লাগলাম। ইঞ্জিন চালু রেখে ঘাটের দিক লক্ষ্য করে ছুটছি, কিন্তু বিলের মাঝখানে যেন সময় থেমে গেছে। পেছনে তাকিয়ে দেখি ওটা আমাদের পিছু নিচ্ছে। সেই সাদা অবয়বটা এখন পরিষ্কার দেখা যাচ্ছে। ওটা একজন নারী, তার চুল ভেসে আছে পানিতে, চোখ দুটো কালো গর্ত, মুখে কোনো ঠোঁট নেই, শুধু গর্ত আছে। পেছনে তাকিয়ে সেই সাদা অবয়বটা যে নারী সেটা তখন স্পষ্ট বুঝতে পারছিলাম, কিন্তু ওর মুখে ঠোঁট নেই, দাঁত নেই, শুধু ফাঁকা এক গর্ত যেখানে যেন অন্ধকার থই থই করছে। চুলগুলো পানিতে ভেসে থাকলেও মাথার পেছনে মাছের মতো আঁশ দেখা যাচ্ছিল। আমি চিৎকার করে শাওনকে বললাম, চোখ বন্ধ করে রাখ, ওর চোখে তাকাস না। গ্রামের অনেকেই বলে ওদের চোখে তাকালে পাগল হয়ে যায়। শাওন ভয়ে চোখ বন্ধ করলো, কিন্তু আমার চোখ আটকে গেল ওর গহ্বরের মতো ফাঁকা চোখে। সেই চোখে কোনো সাদা কালো নেই, শুধু গভীর শূন্যতা, যেন ওর ভেতর দিয়ে আমি আমারই ভয়কে দেখতে পাচ্ছি। তারপর ওর ঠোঁটিন মুখ খুলে গেল, আর ভেতর থেকে বের হলো একটা চুলে জড়ানো ছোট্ট শিশুর কঙ্কাল। ওটা পানির উপর ভেসে উঠলো আমাদের নৌকার পাশে। তারপর এক ঝটকায় ডিঙির নিচে গিয়ে মিলিয়ে গেল। আমি আর শাওন দুজনেই পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। তখনই আমার নৌকার নিচ থেকে একটা জোর ধাক্কা এলো। এবার ডিঙি এক পাশে কাঁধ হয়ে অল্পের জন্য উল্টে যায়নি। শাওন বলে উঠলো, ওরা জাল চায়, আমরা ওদের জাল ফেলে যাই, তাহলে হয়তো বাঁচবো আমরা। আমি বুঝতে পারছিলাম ওরা আমাদের চায় না, ওরা জালটা চায়। হয়তো জালের ভেতরে কিছু আটকে ছিল যেটা ওদের অন্তরের অংশ। আমি এক মুহূর্তের জন্য দেরি না করে জালটা কেটে ফেললাম। ওটা পানিতে ডুবে গেল। তারপর চারপাশ হঠাৎ করে অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। কুয়াশা একটু সরতে থাকলো, পানি শান্ত হয়ে এলো। আমরা ইঞ্জিন চালিয়ে দৌড় দিলাম ঘাটের দিকে। ডিঙি যখন ঘাট ছুল, রাত তখন প্রায় 3টা বাজে। আমরা দুইজন উঠে এলাম। হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আর হাঁটতে পারছিলাম না। ঘাটে কেউ ছিল না, পুরো গ্রাম ঘুমন্ত অবস্থায়। তবে আমরা বুঝতে পারলাম শরীরের ভেতর কিছু একটা ঢুকে বসে আছে। সেই ভয়, সেই অনুভব, সেটা শরীর থেকে আর যায় না। ঘরে ফিরে বমি করেছিলাম আমি। 3 দিন ধরে জ্বরে ভুগলাম। শাওনও অসুস্থ ছিল। তবে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল 4র্থ দিনে। শাওনের মা এসে আমাদের বাড়িতে কাঁদতে লাগলো। শাওনের মুখে জাল গুজে পাওয়া গেছে। ও নিজের জাল মুখে পুরে আত্মহত্যা করেছে। আমি চুপ করে রইলাম। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। পুলিশ এলো, লাশ নিয়ে গেল, কিন্তু রিপোর্টে লেখা হলো আত্মহত্যা অজ্ঞাত কারণে। আমি জানতাম শাওন আত্মহত্যা করেনি। ওর জালের টুকরো ওর জীবের ভেতর কে গুজে দিল। শাওনের মৃত্যুর পর আমি আর মাছ ধরা ছেড়ে দিয়েছি। শাওনের মৃত্যুর পর আমি একেবারে ভেঙে পড়েছিলাম। দিনে দিনে শরীর শুকিয়ে যাচ্ছিল। রাতে ঘুমাতে পারতাম না। প্রায় স্বপ্নে সেই জাল পেঁচানো মুখ আর সেই সাদা নারী অবয়ব এসে দাঁড়াতো আমার খাটের পাশে। আমার মা তখন একদিন বললেন, তোর জন্য একজন মানুষকে ডেকেছি, উনি ঝাড়ফুঁক করেন। 3 দিন পর এক হুজুর এলেন। তার মুখে ছিল অদ্ভুত প্রশান্তি। তিনি ঘরে ঢুকে বসেই বললেন, তুই চিলার বিলে কিছু ছেড়ে আসছিস, কিন্তু ওরাও তো কিছু নিয়েছে তোদের থেকে, ফেরত না দিলে শান্তি হবে না। আমি ভয়ে কেঁপে বললাম, কি নিয়েছে হুজুর? তিনি শুধু বললেন, তোদের মধ্যে থেকে একজন, আর তোদের ভিতর ঢুকে একটা ছায়া এখনো বেঁচে আছে। তারপর তিনি কিছু দোয়া দরুদ পড়তে লাগলেন। তার শব্দের সাথে সাথে আমার গায়ে পাথরের মতো ভার নেমে এলো। মাথা ঘুরছিল, চোখ জ্বলছিল। হুজুর একটা সাদা কাপড়ে মোড়ানো পানি আমার মাথায় ঢেলে দিলেন আর বললেন, চিলার বিলের জিন ছিল, ওরা মাছের জাল পছন্দ করে না। যারা জাল ফেলে তাদের মাঝে এক ধরনের চিহ্ন বসিয়ে রাখে ওরা। আজকে থেকে তুই সেই চিহ্ন মুক্ত। সেদিনের পর আর কখনো সেই স্বপ্ন আসেনি। ঘুমাতে পারি আবার, শরীর ফিরে পেয়েছি। এই ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্করতম ঘটনা। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। ঘটনাটা অনেক হৃদয় বিদারক ঘটনা ছিল, তবে অনেক চমৎকার একটি ঘটনা শুনলাম আমরা। নজরুল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। আমরা চাই এরকম ঘটনা আরও শুনতে। লিসেনার্স, আপনার
আপনারা চাইলে ঘটনা পাঠাতে পারেন, আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। আমার নাম ইলিয়াস, পেশায় ট্রাক চালক। গত 8 বছর ধরে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পণ্য টেনে যাচ্ছি। রাস্তায় আমার সংসার, আর গাড়ির শব্দই আমার গান। সেইবার বরিশাল থেকে কুমিল্লা মাল নিয়ে যাচ্ছিলাম। রাতে রওনা হয়েছি, কারণ দিনে ট্রাফিক অনেক সময় নষ্ট করে। আমার সহকারী ছিল নতুন ছেলেটা, তার নাম হাবিব। একটু ভীতু ধরনের, কিন্তু কাজ ভালো জানে। ভোলা পার হয়ে আমরা ভান্ডারিয়ার দিকে আসলাম। রাত তখন প্রায় 1টা। হঠাৎ বৃষ্টির ছিটা পড়ছে, গাড়ির গ্লাসে ছিটে ছিটে পানি পড়ছে। রাস্তার ধারে একটা বাজার পার হচ্ছিলাম। অদ্ভুতভাবে সব দোকান বন্ধ, যেন জনমানবহীন এলাকা। অথচ এই বাজারটা রাত 3টা পর্যন্ত খোলা থাকে বলে জানতাম। আমি হাবিবকে বললাম, এত তাড়াতাড়ি বাজার বন্ধ হলো কেন রে? ও কিছু বলতে যাচ্ছিল, এমন সময় দেখি রাস্তায় 3জন লোক দাঁড়িয়ে, এক মহিলা আর 2টা ছোট্ট বাচ্চা, ভেজা কাপড়ে মাথা নিচু করে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আমরা যখন তাদের পাশ কাটিয়ে যাচ্ছি, হাবিব চুপচাপ তাকিয়ে রইল। তারপর হঠাৎ বলল, ভাই দাঁড়াবেন না? মহিলার বাচ্চা 2টা ভিজতেছে। আমি বললাম, রাত 1:30টার সময় এই রাস্তায় এরকম বৃষ্টির মধ্যে আমার ঠিক ভালো লাগছে না। হাবিব বলল, দেখে তো মানুষই লাগতেছে। মনে হলো ঠিক আছে, একটু দেখে যাই। গাড়ি সাইডে নিলাম, আলো ফেলে দেখলাম মহিলা মাথা নিচু করে দাঁড়িয়ে, বাচ্চা 2টা তার 2 পাশে ঠায় দাঁড়িয়ে, না নড়েও না না চড়েও না। আমি জিজ্ঞেস করলাম, আপনারা কোথায় যাবেন? মহিলা মাথা তোলে না, শুধু নিচু গলায় বলে, আমরা একটু সামনের দিকে যাব, আমাদের নিয়ে যান। হাবিব জানালা দিয়ে বলে, আপা উঠেন, পিছনের সিট খালি আছে। ওরা 3জন ট্রাকের পেছনে উঠে বসলো। অদ্ভুতভাবে বাচ্চা 2টা পেছনে তাকিয়ে আছে, সামনের দিকে না। আর মহিলাটা মাথা নিচু করে বসে আছে, যেন কোনো কথা নেই তার। গাড়ি চালাতে চালাতে বুকের ভেতর একটা চাপা অস্বস্তি হচ্ছিল। এত রাস্তায় গাড়ি চালালেও এমন অনুভূতি আগে হয়নি। প্রায় 15 মিনিট চলার পর হঠাৎ গাড়ির ইঞ্জিন কেঁপে উঠল। একটা ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেল। বৃষ্টিও একদম থেমে গেছে, সব শান্ত অস্বাভাবিক রকমে। হাবিব ঘাবড়ে গেল, ভাই হঠাৎ গাড়ি বন্ধ কেন? জ্বালানি তো আছে। আমি নেমে ইঞ্জিন দেখতে গেলাম, কিছুই খারাপ লাগছে না, অথচ স্টার্ট নিচ্ছে না। আর তখনই শুনলাম পেছন থেকে খিলখিল করে হাসির শব্দ বাচ্চা 2টার। চোখ খুলে দেখি পেছনের বডির জানালা দিয়ে সাদা জামা পরা 2টা বাচ্চা তাকিয়ে আছে, চোখ বড় বড় করে, আর অদ্ভুত হাসি তাদের মুখে। আমি এক মুহূর্তে বুঝে গেলাম এই যাত্রীরা মানুষ নয়। আমি দৌড়ে হাবিবের দিকে গেলাম, বললাম, গাড়িতে উঠিস না, যাত্রীরা মানুষ না। হাবিব বলে, ভাই কি বলতেছেন? মানুষ না মানে? আমি পেছনে তাকিয়ে দেখলাম গাড়ির পেছনের দরজা খুলে গেছে, কেউ নেই। আমি দৌড়ে গিয়ে হাবিবের হাত চেপে ধরলাম, তুই গাড়িতে উঠিস না, কিছু একটা ভুল হচ্ছে, যাত্রীরা মানুষ না। হাবিব থমকে দাঁড়িয়ে তাকালো আমার চোখে, ওর মুখে বিস্ময় আর উদ্বেগ মিশে গেছে। ভাই মানুষ না মানে? এইমাত্র তো হ্যান্ড ওভার করলেন, উঠলেন, কথা বললেন। আমি পেছনে তাকালাম এবং চোখ ছানা ভরা হয়ে গেল। ট্রাকের পেছনের দরজা হাট করে খোলা, আর ভেতরটা ফাঁকা। যেখানে মিনিট 10 আগেই মহিলা আর 2টা বাচ্চা ছিল, এখন সেখানে শুধু কয়েকটা ভেজা দাগ আর এক ধরনের পচা ফুলের গন্ধ। আমি আর হাবিব দুজনই স্তব্ধ। হাবিব ফিসফিস করে বলল, ভাই এর মানে কি? আমি নিজ চোখে মানুষ উঠতে দেখছি, তাহলে এরা গেল কই? আমি বললাম, মানুষ ছিল না রে, কিছু একটা অন্যরকম। আমরা ভুল করছি, আমাদের কেউ ফাঁদে ফেলতেছে। ঠিক তখন পেছন থেকে হালকা বাতাসে আবার দরজাটা শব্দ করে বন্ধ হয়ে গেল নিজ নিজেই। আমরা আবার গাড়িতে উঠলাম। আমি স্টার্ট দিলাম, কিন্তু মনে হচ্ছিল কিছু একটা আমাদের পেছন থেকে চুপচাপ দেখছে, গায়ে কাটা দিচ্ছিল। হাবিব বলল, ভাই ওরা যদি মানুষ না হয় তাহলে উঠলো কিভাবে? আর গাড়ি নড়াচড়া কইরা এতক্ষণ হইল কেমনে? আমি বললাম, তুই জানিস না হাবিব, কিছু কিছু শক্তি আছে যারা মানুষের মতোই নড়াচড়া করে, আচরণ করে, কথা বলে, জিন, পরি, ছায়া বা অন্য কিছু। আমি এক হুজুরের কাছে শুনছিলাম, আগে আল্লাহর নাম ছাড়া যারা রাতের সওদা করে তারা টানে এইসব অশরীরীদের। ট্রাক তখন 60 থেকে 65 কিলোমিটার বেগে এগোচ্ছে, কিন্তু হঠাৎ পেছনের কেবিন থেকে একটা টোকা পড়লো, টুক টুক করে শব্দ হলো। আমি সাইড মিররে তাকালাম, কিছু দেখা যায় না, কিন্তু আবার সেই পচা ফুলের গন্ধ এবং হালকা একটা গানের সুর
ভেসে আসছে, যেন কেউ শিশুর কণ্ঠে গান ধরেছে। আবে ফিস করে বলল, ভাই কেউ তো ট্রাকে উঠছে, দেখা যায় না। ভোরবেলা আমরা গাড়ি থামালাম এক মসজিদের সামনে। মুয়াজ্জিন আজানের প্রস্তুতি নিচ্ছিলেন। আমি গিয়ে সব খুলে বললাম। মসজিদের পাশেই এক হুজুর থাকেন, সবাই মাওলানা সাহেব বলে ডাকেন। তাকে ডেকে আনা হলো। তিনি এসে বললেন, গাড়ির ওপর কিছু নজর পড়েছে। আল্লাহর নাম ছাড়া রাতে চলাফেরা ঠিক না। বেপরোয়া রাস্তায় চললে দোয়া দরুদ পড়ে রাস্তায় চলতে হয়। তিনি গাড়ির পেছনে পানি পড়া দোয়া পড়ে দিলেন আর বললেন, যা উঠেছিল নেমে গেছে, এখন গাড়ি চালাতে পারো, তবে সাবধান। এরপর রাতের বেলা কারো অচেনা ডাক বা মুখে বিশ্বাস কইরো না। হুজুর পানি পোড়া দোয়া শেষ করে গাড়ির চারপাশ ঘুরে কিছু আয়াত ফু দিয়ে পড়ে দিলেন। তারপর আমাদের দুইজনকে বসিয়ে বললেন, তোমরা কি জানো রাতের বেলায় কেউ যদি তোমাকে খুব সহজে সাহায্য করে, খুব বেশি আপন করে নেয়, তাহলে বুঝবে সে মানুষ না। জিনেরা আজকাল মানুষের রূপ ধরে অনেক কিছু করে। আমরা স্তব্ধ হয়ে শুনছিলাম। এই রাস্তা যেখানে ঘটনা ঘটেছে ওখানে আগে একটা পুরনো কবরস্থান ছিল। সরকার রাস্তা করে দেয়, কিন্তু অনেক কবর সরানো হয়নি। রাত হলেই এই জায়গায় তারা আনাগোনা করে। মাঝে মাঝে কারো শরীরে ভর করে, আবার কেউ শুধু ভয় দেখিয়ে চলে যায়। হুজুর আমাদের একটা ছোট্ট তাবিজ দিলেন, বললেন গাড়ির ভেতরে রেখে দিও, আর কোনো যাত্রী ওঠানোর আগে আয়াতুল কুরসি পড়ে নিও, আর মাঝে মাঝে আজান দাও। দেখবে যদি মানুষ হয় ও দাঁড়াবে, আর যদি না হয় সে ছায়া হবে, গায়েব হয়ে যাবে। আমরা কিছুটা সান্ত্বনা পেয়ে আবার যাত্রা শুরু করলাম। এবার দিন দুপুর, আলো ঝলমলে পরিবেশ। এরপর আমরা মাল নির্দিষ্ট স্থানে পৌঁছে দেই। আর এরপর থেকে আমরা যখনই রাতের বেলা বের হই তখন দোয়া দরুদ পড়েই বের হই। এই ছিল আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটি ঘটনা। আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। লিসেনার সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমরা সকলে যেন রবের পথে থেকে জীবন পার করে দিতে পারি। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানান, আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের লাইক কমেন্টগুলো এবং সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bhoodfmrat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য। আমরা আশা করি আপনারা আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন অনেক দূরে। আপনাদের এতটুকু ভালোবাসাই আমাদের কাম্য।